প্রত্যেকটা প্রশাসনের জায়গায় জায়গায় যে বসে নাই, বসে আছে, এটাই সত্য, কিন্তু আমরা সেই জায়গায় আওয়ামী লীগ খুঁজতেছি না। আরিফুল ইসলাম তালুকদার, আপনার কাছে আসতে চাই। আপনি তখন তো বলছিলেন যে উপদেষ্টা যে একদম পরিষদ সেটা পুনর্গঠনের কথা আপনি বলছিলেন, কিন্তু সেই সময়টা প্রথম প্রশ্ন আমার যে আদৌ এখন আমাদের এই মুহূর্তে হাতে আছে কি না, কারণ আরও যদি সময় ক্ষেপণ হয়, রাজনৈতিক বিভিন্ন দলগুলো এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এটাই বোঝাবার চেষ্টা করছেন, তাহলে এদেশের অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে যদি নির্বাচন পিছিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি আগের সময় যেটি আমি বলেছি সেটি হচ্ছে, আমরা সংস্কার ছাড়া যদি নির্বাচনটা করি, সেক্ষেত্রে আসলে ২৪-এর যে গণঅভ্যুত্থান বা যে বিপ্লব, এটির কোনো প্রাসঙ্গিকতা থাকছে না। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস নেশন টিল নাও, যেটা আমরা অর্জনটা করেছি। তাহলে এই সংস্কার ছাড়া যদি আমাদের নির্বাচন দিতেই হয় এবং সত্যিকার অর্থে আমরা যদি সেটা অর্জন করতে নাই পারি, তাহলে আসলে এই ২৪-এর যারা শহীদ হলো, যারা রক্ত দিয়েছে, ওদের আসলে রক্তের ঋণ আমরা শোধ করতে পারলাম না। এটা হলো আমাদের প্রথম ব্যর্থতা। এটার জন্য আমি জোর দিচ্ছি। এখন আপনি যেটি বলছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা পুনর্গঠন করা হয়, সেক্ষেত্রে আরও সময় লেগে যাবে, দেশটা কি তাহলে আরও অস্থিতিশীল হবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, দেশটা অস্থিতিশীল হওয়ার পথে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে ব্যর্থ? তারা কি দায়ী? তাদের কি মানে ইফিসিয়েন্সির অভাব বা ঘাটতি? যদি এটা থেকেই থাকে, তাহলে সেই ঘাটতিটা কেন আমরা পূরণের উদ্যোগী হচ্ছি না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, এই যে মবক্রেসির শব্দটা এখন খুব পপুলার হয়ে গেছে। যেমন আমার সহ-আলোচক অলরেডি এটা বলেছেন যে এটা আইনের ভিত্তিতে করা যেতে পারত। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন ক্যামেরার সামনে আপনি যতটুকু দেখান, ঠিক আছে, ওইটাই কিন্তু মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেড হয়। ক্যামেরার আড়ালে কি হলো ওইটা কিন্তু আলোচনাই আসে না। আপনি টাইটানিক মুভিটা দেখেছেন, জ্যাক যখন মারা যাচ্ছিল এবং পানিতে তলিয়ে যাচ্ছিল, ওইটা দেখে আপনি খুব আপ্লুত হয়ে যাচ্ছেন এবং জ্যাকের পুরো চিত্রটা দেখে আপনি শুধু তার জন্যই আপনি ইমোশনাল হচ্ছেন। কিন্তু আরও 1500 যাত্রী যে মারা গেল, তাদের জন্য কিন্তু আপনার অতটা কষ্ট হয়নি। কেন হয়নি? কারণ তারা ক্যামেরার আড়ালে মারা গেছে, ওইটা আপনাকে টাচই করে নাই। এখন এই যে ইট পাথর আমরা ভাঙছি, এই জিনিসটা কিন্তু ক্যামেরায় আসছে, বিশ্ব দেখছে, তারা এটুক দেখে পুরো বিচার করবে যে আসলে বাংলাদেশে কি ঘটছে। এই ইট পাথরটা কিভাবে তৈরি হলো, এই ইট পাথর কিভাবে বাংলাদেশে টিরান্সি প্রতিষ্ঠা করলো, ওইটা কিন্তু মানে চাপা পড়ে যাচ্ছে। আমরা যদি বলি যে এই 32 ভাঙ্গার মাধ্যমে আমরা আওয়ামী লীগকে ভেঙে দিলাম, প্যাসিবাদ গুড়িয়ে দিলাম, এটা আমরা কিভাবে বলবো? 32-এ কি আওয়ামী লীগ বাস করতেছে বর্তমানে? আওয়ামী লীগ রয়েছে সচিবালয়ে, আওয়ামী লীগ রয়েছে পুলিশ প্রশাসনে, আওয়ামী লীগ রয়েছে সেনাবাহিনীতে, আওয়ামী লীগ রয়েছে ইভেন আপনার প্রত্যেকটা প্রশাসনিক রাষ্ট্রযন্ত্রের পরতে পরতে। আমি যদি আপনাকে বলি, তাদের সেই ফিলটা কাজ করেনি, আপনি যেটা বললেন তারা অনুভব করেনি যে ফ্যাসিবাদের, তারা বলছিল যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন, তাহলে তারা এই কথাটা কি করে বললেন? আপনি এখানে কোনো যৌক্তিক অবস্থান তাদের ক্ষেত্রে পান কিনা? কারণ আপনি যদি সচিবালয়ের কথা বলেন, পুলিশ প্রশাসনের কথা বলেন, অ্যানসারটা আপনাকে দিচ্ছি। আপনি দেখেন যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন, আপনি ইট পাথরটা আসলে এগুলো জাস্ট একটা প্রতীকী বিষয়। হ্যাঁ, আপনার ভেতরটা কি এবং আসলে আপনার প্র্যাকটিক্যাল ফাংশনাল কি জিনিস আছে, ওটা হচ্ছে আপনার প্রশ্নের বিষয় এবং ওটাকে আপনার খুঁজে বের করতে হবে, যেটা ইন্টারিম সরকার ডিফাইন করতে আমি মনে করি যে ব্যর্থ হচ্ছে। এখন সেই জায়গা থেকে আমি আপনাকে একটা জিনিস বলছি, এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে, উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে শুধুমাত্র একটা বইয়ের কভার চেঞ্জ হয়েছে, পুরো বইটাই এখনও মাফিয়ার। কথাটা খেয়াল রাখেন আপনি। হ্যাঁ, মানে মন্ত্রী পরিষদের স্থলে উপদেষ্টা পরিষদ হয়েছে, পুলিশের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ের কিছু চেঞ্জ হয়েছে, পুলিশগুলো সব আগেরই, সেনাবাহিনীর ওয়াকার সাহেব আছেন, কিন্তু এই যে বিগত 17 বছর ধরে যারা ডিসিএসপিরা, যারা আপনার যে মানে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারা ছিল, যারা 14-র ইলেকশন ঘটিয়েছে, 18-র ইলেকশন ঘটিয়েছে, 24-এর ইলেকশন ঘটিয়েছে, তারা কি ওখানে এখনও নাই? তারা কি রাতারাতি সব সুফিসাদেক হয়ে গেছে? তারা কি রাতারাতি মহাদেশ প্রেমিক হয়ে গেছে? তারা কি রাতারাতি মানে শেখ হাসিনার চরম বিরুদ্ধে চলে গেছে? তা কিন্তু যায়নি। তারা ওত পেতে আছে, তারা দে আর ওয়েটিং, তারা একটা সিচুয়েশনের জন্য অপেক্ষা করছে। সেই সিচুয়েশনটা দিনে দিনে তৈরি হচ্ছে আমাদের ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে। আমরা একটা মহাঝুঁকির মধ্যে আছি। আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি আজকে দর্শকদের উদ্দেশ্যে, এটা খুবই দরকার, ইতিহাসের জন্য এটা দরকার, বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা দরকার। কথাটা কি? ইন্ডিয়া তার সিকিউরিটি নিশ্চিত করার জন্য
সে যে কোনো কায়দায় বাংলাদেশে তার একটা বাহিনী রাখবেই, যে কোনোভাবে। ডলারে ডলারে যদি খরচ করতে হয় করবে, কোটি কোটি রুপি যদি খরচ করতে হয় করবে। কারণ কি, বাংলাদেশে যদি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সে না পারে, নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে তার 7 সিস্টার্স ঝুঁকিতে থাকবে। বাবরকে কেন অ্যারেস্ট করা হয়েছে জানেন? 10 ট্রাক মামলার মানে নেপথ্যের ঘটনাগুলো জানেন? এগুলো নিয়ে আমি রিসার্চ করেছি। আমি চ্যানেল 9-এর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার যখন এই মানে অস্ত্রগুলো খালাস হয়ে আসতেছিল, ফেনীতে তৎকালীন যেই ওসি ছিলেন তিনি ছিলেন হিন্দু এবং তিনি রয়ের হয়ে কাজ করতেন। হ্যাঁ, তাকে মানে বাবার বলেছে যে এগুলো ছেড়ে দাও, সে ছাড়ে নাই। সর্বশেষ আপনার শেষ পর্যন্ত খালেদা জিয়া তাকে ফোন দিয়েছে। সে বলতেছে, ম্যাডাম আপনি যদি বলেন আমি ছাড়বো, হ্যাঁ, কিন্তু আপনি এটা বলছেন সেটা দায় নিতে হবে। খালেদা জিয়ার কথা বলে নাই, ফোনটা কেটে দিয়েছে। এইভাবে অস্ত্র মানে শেষ পর্যন্ত এগুলো আর হয় নাই। কেন হয়নি? কারণ তারা মনে করছে যে 7 সিস্টার্সের জন্য খালেদা জিয়ার যে আপসহীন চরিত্র, এই জায়গাটা হচ্ছে মানে সবসময় ভারত তার সিকিউরিটি থ্রেট মনে করেছে। এই 7 সিস্টার্স মানে কন্ট্রোলে রাখার জন্য, তাদের চিকেন নেক ঠিক রাখার জন্য, বাংলাদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, নিয়ন্ত্রণ রাখা তাদের জন্য ফরজে আইন। এই জন্য তারা যা যা করা তা করবে। তাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বাহিনী ছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সাবরেন্টি রক্ষার অংশ হিসেবে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা আবার কিন্তু প্রত্যেকটা প্রশাসনের জায়গায় জায়গায় যে বসে নাই, বসে আছে, এটাই সত্য। কিন্তু আমরা সেই জায়গায় আওয়ামী লীগ খুঁজতেছি না, সেই জায়গায় নিরাপত্তাহীনতা খুঁজতেছি না, আমরা 32-এ খুঁজতেছি।